ক্যান্টনমেন্ট থেকে ঢাকার ক্যান্টনমেন্ট পর্যন্ত পুরোটা বাংলা প্রদেশ। নাসাকা সদর দপ্তর থেকে বিডিআর সদর দপ্তর পর্যন্ত পুরোটাই বাংলাদেশ। সুন্দরভাবে আচরণ করতে আমরা আপনাদেরকে সতর্ক করছি, অন্যথায় আমরা আপনাদেরকে এমন শিক্ষা দেব যা আপনারা কখনোই ভুলতে পারবেন না। বাংলাদেশ এবং মায়ানমার কেন যুদ্ধ হয়েছিল, এর পটভূমি এবং কি কারণ ছিল, এর পিছনে রহস্যটা কি? যেদিন থেকে বাংলাদেশ তৈরি হয়েছে তারপর থেকে এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশ কোনো যুদ্ধ হারেনি। যে কবার যুদ্ধ হয়েছে এবং যাদের সাথে যুদ্ধ হয়েছে সবাই আমাদের বাংলাদেশের সাথে পরাজয় বরণ করেছে। আপনি বলবেন পাকিস্তানের কথা, পাকিস্তান আমাদের বাংলাদেশের সাথে হেরেছে, এবং ইন্ডিয়ার কথা বলবেন, সেই ইন্ডিয়া আমাদের বাংলাদেশের সাথে শোচনীয়ভাবে হেরেছে। এবং আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী আরেকটি রাষ্ট্র মায়ানমার, তাদের সাথে আমাদের বাংলাদেশের সাথে একটি যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ তারা আমাদের বাংলাদেশের সাথে শোচনীয়ভাবে হেরেছিল। যারা এখন পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। বিশ্ব হিস্ট্রি এবং নতুন কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সাল 1966 সীমান্ত নিষ্পত্তির কারণের সময় তৎকালীন পাকিস্তান ও বার্মা সরকার একটি চুক্তিতে উপনীত হয়। এই চুক্তির সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক সময়ে নাফ নদীর খাদের মধ্যস্থতা অংশকে দুই দেশের সীমান্ত রূপে নির্দিষ্ট করা হয়। মায়ানমারের অংশে নাফ নদীর 12টি শাখা আছে। চুক্তি অনুযায়ী যেহেতু নাফ নদীর মধ্যভাগে আন্তর্জাতিক সীমারেখা সাব্যস্ত করা হয়েছে, তাই মায়ানমারের সেই শাখাসমূহের এমন কোন পদক্ষেপ নিতে পারবে না যা নাফ নদীর গতিপথে বড়সড় পরিবর্তন আনতে পারে। কিন্তু মায়ানমার এই চুক্তিকে অগ্রহণযোগ্য মনে করে 2000 সাল নাগাদ 12টি নদীর মধ্যে 11টি নদীতে বাঁধ নির্মাণ করে। এতে করে নাফ নদীর মূল প্রবাহ বাংলাদেশের দিকে সরে আসে এবং প্রায় 2500 একর ভূখণ্ড বাংলাদেশের ভূমিসীমা থেকে হারিয়ে যায়। 2000 সালে মায়ানমারের সর্বশেষ শাখাটিতেও বাঁধ দিতে উদ্যোগী হলেও উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর ভিতরে কয়েক দফা বৈঠক হয়। এই বাঁধ হয়ে গেলে নাফ নদী বাংলাদেশের অংশে ভাঙ্গন সৃষ্টি হওয়ার আশঙ্কা হচ্ছিল, যাতে টেকনাফ শহরের অস্তিত্বই বিলীন হয়ে যেত। তাই বাংলাদেশ রাইফেলস 1966 সালের চুক্তি অনুযায়ী বাঁধ নির্মাণ না করার অনুরোধ জানায়। কিন্তু বাংলাদেশের সীমান্ত রক্ষীর অনুরোধ মায়ানমারের সীমান্ত রক্ষী মানল না। সে সময় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী মায়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর কাছে একটি বার্তা পাঠায়, নাসাকা সদর দপ্তর থেকে বিডিআর সদর দপ্তর পর্যন্ত পুরোটাই বাংলাদেশ। সুন্দরভাবে আচরণ করতে আপনাদেরকে অনুরোধ করছি, অন্যথায় আপনাদেরকে আমরা এমন শিক্ষা দেব যা আপনারা কখনোই ভুলতে পারবেন না। তারপরও তারা নাফ নদীতে বাঁধ নির্মাণের কাজ করছিল। কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে বাঁধ দেওয়া রোধ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রাইফেলস। আমাদের বাংলাদেশের সাথে এবং মায়ানমারের সাথে যে নাফ নদী নিয়ে যুদ্ধ হয়েছিল, সেই নদী সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং নদীকে কেন্দ্র করে কতটি যুদ্ধ হয়েছে এবং কত ঘটনা ঘটেছে সেটাও আমাদেরকে এখন জানতে হবে। আর যদি নাফ নদী সম্পর্কে বিস্তারিত না জানা হয় তাহলে নাফ যুদ্ধ হয়েছে কেন, তাহলে কখনো আপনারা ধারণা নিতে পারবেন না। নাফ নদী বাংলাদেশ দক্ষিণ প্রান্তে বার্মা সীমান্তে অবস্থিত একটি নদী। এটি কক্সবাজার জেলায় দক্ষিণ পূর্বে কেন প্রবাহিত। মূলত এটি নদী নয়, বঙ্গোপসাগরের বর্ধিত অংশ। এর পানি তাই লবণাক্ত। এর পশ্চিম পারে বাংলাদেশের টেকনাফ জেলা এবং এর পূর্ব পারে বারবার আরাকান প্রদেশের আকিয়াব অবস্থিত। এর প্রশস্ত স্থান বিশেষ করে 1.61 কিলোমিটার হতে 3.22 কিলোমিটার পর্যন্ত। আর নাফ নদীর মোহনায় শাহপুরী দ্বীপ এবং সেরমাটি দ্বীপ অবস্থিত। বাংলাদেশি নাফ নদ বলে, বার্মায় তাকে বার্মি নদী বলে। বাংলাদেশের পূর্বে পাহাড়ি অঞ্চলের কক্সবাজার জেলার একটি নদী, আর নদীটির দৈর্ঘ্য 63 কিলোমিটার আর গড় প্রস্থ 1364 মিটার এবং প্রকৃতি স্বল্পিলাকার। নাফ নদীর গড় গভীরতা 128 ফুট এবং সর্বোচ্চ গভীরতা 400 ফুট। নাফ নদীতে ইতিমধ্যে বেশ কিছু আলোচিত ঘটনা রয়েছে। মায়ানমারের সশস্ত্র বাহিনী কর্তৃক জেলে ও শরণার্থীদের গুলিবর্ষণ এবং বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী
বিজেপি কর্তৃক বার্মা রোহিঙ্গার শরণার্থীদের মায়ানমারে ফেরত পাঠানো, সর্বশেষ কয়েক লাখ রোহিঙ্গার মায়ানমার থেকে নাফ নদী দিয়ে শরণার্থী হিসেবে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করা এবং কিছু উল্লেখযোগ্য ঘটনাও রয়েছে। সাল 1992 ফেব্রুয়ারি মাস বার্মার আধা সামরিক বাহিনী লুণ্ঠনের সদস্যরা নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশের দিকে আসা 20 জন শরণার্থীকে গুলি করে হত্যা করেছে। সাল 1994 25 মাস মায়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের একটি দল নাফ নদীতে ছোট একটি নৌকায় মাছ শিকার করছিল। ওই সময় মায়ানমারের সেনাবাহিনী পশ্চিমের কমান্ডারের সদস্যরা জেলেদের কাছ থেকে ঘুষ দাবি করেন, কিন্তু জেলেরা টাকা দিতে না পারায় তাদেরকে রশি দিয়ে বেঁধে মায়ানমারের মাংডু শহরের বালুখালী গ্রামে নিয়ে যায়। 5 দিন ধরে 8 জন রোহিঙ্গা জেলেকে নির্যাতন করার পর তাদের ফায়ারিং স্কোয়াডে নিয়ে গুলি করে হত্যা করা হয়। সাল 2001 27 অক্টোবর নাফ নদীতে মাছ ধরার সময় বার্মার সীমান্ত রক্ষী বাহিনী একজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করে এবং 2 জনকে আহত করে এবং 13 জনকে অপহরণ করে। সাল 2005 22 জানুয়ারি নাফ নদী অতিক্রম করার সময় মায়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী 70 জনকে গুলি করে হত্যা করে। নিজস্ব এতগুলো মানুষকে হত্যা করার পর মায়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকে তাদের কার্যক্রম বৈধতা দেওয়ার জন্য বলা হয়েছিল লোকগুলো চাল পাচারের সাথে জড়িত সন্দেহ বলে তাদেরকে গুলি করে হত্যা করা হয়। সাল 2012 জুন মাস মায়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে হাজারো হাজারো রোহিঙ্গা শরণার্থী নাফ নদী দিয়ে বাংলাদেশের ভিতরে অনুপ্রবেশ করে। যদিও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী তাদের বেশ কয়েকটি দল ফেরত পাঠিয়ে দিয়েছিল, কিন্তু 2012 সালে 11 জুন মায়ানমারের রাষ্ট্রপতি থিউন সেন মায়ানমার থেকে সব রোহিঙ্গাদের বহিষ্কারের কথা বললে অথবা জাতিসংঘে প্রস্তাব গ্রহণ করেন 3 লক্ষ রোহিঙ্গাকে অন্য কোথাও সরিয়ে দিতে বলে, যদিও জাতিসংঘে প্রস্তাবটির সাথে সাথে বাতিল করে দেয়। সাল 2017 আগস্ট মাস গুমডাম সীমান্তে চৌকির স্টেশন প্রধান বলেন মায়ানমারের সেনাবাহিনী শরণার্থী হিসেবে নাফ নদী দিয়ে পাড়ি দিয়ে পালাইয়ে আসার সময় রোহিঙ্গাদের উপর গুলি বর্ষণ করেছেন। এএফপির এক প্রতিবেদনের তথ্যমতে তিনি পালায়নরত রোহিঙ্গাদের উপর মায়ানমারের সেনাবাহিনীর গুলিবর্ষণ এবং সীমান্ত মাইন পেতে রাখার ঘটনা নিজ চোখে দেখেছেন। এই যে বাংলাদেশ এবং মায়ানমার যে যুদ্ধ হয়েছে, নাফ যুদ্ধ হয়েছে, কিভাবে হয়েছে এবং কেমনে আমাদের বাংলাদেশ জয়লাভ করে। সামরিক অবস্থানের গত দিক দিয়ে বাংলাদেশের সামরিক অবস্থান ছিল মায়ানমার থেকে কিছুটা নিচু, তবে বাংলাদেশ রাইফেলস যুদ্ধের সম্ভাব্য পরিণতি নির্ধারণকারী বিষয় হিসেবে চিত্রায়িত করেছিলেন গোলাবারুদের পর্যাপ্ততাকে। তৎকালীন বিডার মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমানের বক্তব্যে জানা যায় তিনি যুদ্ধ শুরুর আগের রাতে মর্টারেট গোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের 26 লক্ষ গোলা বারুদ তিনি কক্সবাজারে পাঠিয়ে দেন। এর মধ্য থেকে অর্ধেক কক্সবাজার মোতায়েন করার আদেশ দেন আর বাকি গোলা বারুদ মূল রণাঙ্গনে পাঠিয়ে দেন। মূল যুদ্ধ শুরু হয়েছিল 2000 সালের 8 জানুয়ারি দুপুর 2:30টার সময়। জেনারেল ফজলুর রহমান সেদিন নিয়মিত সীমান্ত পরিদর্শনের অংশ হিসেবে দিনাজপুরে অবস্থান করেছিলেন। সেখান থেকেই তিনি বিসমিল্লাহ বলে একটি কোর্ট অর্ডারের মাধ্যমে অপারেশন শুরু করার আদেশ দেন। যুদ্ধ সংগঠিত হয়েছিল টেকনাফের হোয়াইগং ইউনিয়নে তোতারদ্বীপ সংলগ্ন অঞ্চলে। এখানে নাফ নদীর একটি বাঁকের সামনে প্রথম গুলি করে বিডিআর। অতর্কিত হামলায় মায়ানমারের প্রায় 6 শতাধিক সৈন্য ও বাঁধ নির্মাণ শ্রমিকরাও নিহত হয়। যুদ্ধে বার্মার সেনা সমাবেশ ও হতাহতদের খবর গোয়েন্দা সূত্রে প্রাপ্ত। যুদ্ধের কিছুদিন আগ থেকে বেশ কিছু গোয়েন্দা বার্মা পাঠিয়ে দেওয়া হয় এবং বার্মা থেকে তারা তথ্য সংগ্রহ করতে থাকে বাংলাদেশের জন্য। তাদের থেকে তথ্য পাওয়া যায় একজন মেজর জেনারেল, একজন রিয়াল অ্যাডমিরালের অধীনে বার্মার নিয়মিত বাহিনী 25,000 সৈন্য রণাঙ্গনে উপস্থিত হয়। সেই তুলনায় বাংলাদেশের সামরিক প্রস্তুতি ছিল খুবই সামান্য, যা বাংলাদেশের নিয়মিত বিডিআর সৈন্যদের থেকে 2500। তৎকালীন ক্ষমতাশীল সামরিক জান্তা রাজ্য শান্তি উন্নয়ন পরিষদ নামে একটি পরিষদ গঠন করা হয়, আর এই পরিষদটি মায়ানমারের সরকারের অধীষ্ট ছিল। এই পরিষদের চেয়ারম্যান সিনিয়র জেনারেল থান সেও ছিলেন। মায়ানমারের সরকার প্রধান এবং সশস্ত্র বাহিনীর সর্ব অধিনায়ক ছিলেন।
জেনারেল থানসিও 9 জানুয়ারি রেঙ্গুতে নিযুক্ত বিদেশি সাংবাদিক এবং রাষ্ট্রদূতদের তলব করে ঘোষণা করেন যে আমরা চাই বাংলাদেশ ও আমরা কোনরূপ শর্ত ছাড়া একসাথে আলোচনায় বসে বিদ্যমান সমস্যাগুলো নিষ্পত্তি করি। এছাড়াও তিনি আক্রমণ বন্ধের অনুরোধ জানাইছেন বাংলাদেশের কাছে এবং মায়ানমার থেকে একটি চিঠি পাঠাইছেন যেন কোনোভাবেই তারা যেন আমাদের উপর আক্রমণ না করে। 2000 সালের 8 জানুয়ারিতে নাফ যুদ্ধে বাংলাদেশ রাইফেলস, বর্তমান বাংলাদেশ বর্ডার গার্ড ও বার্মার সীমান্ত রক্ষী বাহিনীর মাঝে সংগঠিত হয়েছিল। এই যুদ্ধটি 3 দিন স্থায়ী হয়েছিল। বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলের 2500 সৈন্যের বিপক্ষে মায়ানমারের তৎকালীন বার্মা সেনা নৌবাহিনী 2 ডিভিশন অর্থাৎ 25,000 সৈন্য যুদ্ধ করেছিল, আর বাংলাদেশের মাত্র 2500 সৈন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আর সেই যুদ্ধে তাদের 600-এর মতো সৈন্য নগদ জায়গায় প্রাণ হারায়। নাফ নদীর তীরে কিভাবে যুদ্ধ বিরত হয়েছে, মায়ানমার আমাদের বাংলাদেশে এমন ধাক্কা দিয়েছে যে কোনো শর্ত ছাড়াই তারা আমাদের বাংলাদেশের সাথে বসতে রাজি হয়েছে। যুদ্ধটি একতরফা প্রত্যাহার করার কারণে 10 জানুয়ারি নাগাদ যুদ্ধ স্থগিত হয়ে পড়ে। বার্মা সরকার নিঃশর্তে আলোচনা প্রস্তাব গ্রহণ করে। শুধু তাই নয়, একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মগ্ন ভ্রমণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন যুগ্ম মহাসচিব জানিবুল হকের নেতৃত্বে প্রতিনিধি দল বাংলাদেশের প্রস্তাবনা তুলে ধরে। মায়ানমারের পক্ষ থেকে কোনো ধরনের টাইপরাইটার সরবরাহ না করা গেলে সবাই হাতে লেগে একটি অঙ্গীকারনামা স্বাক্ষরিত করা হয়। সেখানে ভবিষ্যতে কখনো নাফ নদীতে কোনো বাঁধ নির্মাণ করবে না মায়ানমার সরকার। যুদ্ধে ব্যাপ্তি ও মেয়াদের দিক থেকে নাফ যুদ্ধ স্বল্প স্থায়ী হলেও এই যুদ্ধের একটি দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করে। আর এই যুদ্ধের পর থেকেই সীমান্ত রক্ষী বাহিনী পর্যায়ে নিয়মিত সম্মেলন অনুষ্ঠিত হয়। এই যুদ্ধে বিজয় স্বীকৃত রূপে তৎকালীন সরকার যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক সৈনিককে অপারেশন নাফ পদক নামে একটি বিরক্ত সুযোগ পদক নামা দেওয়া হয়। বাংলাদেশে প্রথমবারের মতো বিডার সেনাবাহিনীর অংশগ্রহণ ছাড়াই কোনো একক যুদ্ধ তারা বিজয় লাভ করেছে। এছাড়া নাফ যুদ্ধে বিরল একটি অর্জন হলো মৃত্যুর সংখ্যা একেবারে শূন্য হারে হয়েছিল। নাফ যুদ্ধ 3 দিন ধরে স্থায়ী হলো। এই যুদ্ধে আমাদের বাংলাদেশের বিডার একজন জওয়ানও নিহত হয়নি, শুধু কয়েকজন গুলিবদ্ধ হয়েছিল, সাথে সাথে কয়েকজন আহত হয়েছিল। ইদানিংকালে আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী 2টা রাষ্ট্র রয়েছে, এক হচ্ছে ভারত, দ্বিতীয় হলো মায়ানমার। এই 2টো রাষ্ট্র আমাদের বাংলাদেশের ব্যাপারে অনেক নাক গলাচ্ছে এবং আমাদের বাংলাদেশকে দখল করার কথা বলছে। বিশেষ করে ভারতের দাতাবাবুরা আমাদের ব্যাপারে বেশি নাক গলাচ্ছে এবং আমাদের বাংলাদেশে দখল করার হুমকি দিচ্ছে। আমাদের বাংলাদেশের জয় নাকি তাদের, তো এই ধরনের বিভিন্ন মন্তব্য তারা করছে। তাদের খালি এতটুকু মনে করাই দিচ্ছে, বিশেষ করে ভারতকে আমি এতটুকু মনে করাই দিতে চাই, আপনি বড়াইবারের যুদ্ধের কথা মনে আছে? আমাদের বাংলাদেশ 8 জন বিডিআরের সাথে আপনাদের 800 বিএসএফ পারে নাই, সেখানে পরাজিত হয়েছে, শোচনীয়ভাবে পরাজিত হয়েছে, লাস্ট পর্যন্ত নিয়ে যেতে পারে নাই। যদি আমাদের বাংলাদেশে লাগতে আসেন, চীন এবং পাকিস্তান আপনাদেরকে একাল দুলের সাথে মিলিয়ে দেবে এবং সাথে সাথে আপনাদের সাথে যাদের বর্ডার আছে তারাই আপনাদেরকে খেয়ে দেবে। অন্যদিকে আমি মায়ানমারের কথা বলছি, আপনাদের 26,000-এর পরিবর্তে আমাদের বাংলাদেশে বর্ডার গার্ড বিজিবি 2600 অংশগ্রহণ করেছে, সেই জায়গায় আপনারা শোচনীয়ভাবে হেরেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত, অবশ্যই নিচে কমেন্ট করে জানাই যাবেন।